আজকে আমরা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি। আজকে আমরা শুনে নেব যে নাস্তিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছিল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের, কেমন ছিল সেই কিংবদন্তির সাক্ষাৎ। ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মভূমি হুগলি জেলার কামারপুকুর গ্রামে, আর বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামে। কামারপুকুর থেকে বীরসিংহ খুব দূরের পথ নয়, সেই কারণেই হয়তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে খুব কাছের মানুষ মনে হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের। ঠাকুরের মনে ভারী ইচ্ছে বীরসিংহ গ্রামের সিংহটির সঙ্গে একবার অন্তত দেখা করার। সেই সুযোগও এলো যখন মাস্টার বিদ্যাসাগরের স্কুলে মাস্টারি শুরু করলেন। মাস্টার অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের রচয়িতা মাস্টারের পুরো নাম মহেন্দ্রনাথ গুপ্ত, ঠাকুরের পরম ভক্ত। ঠাকুরই মাস্টারকে জিজ্ঞেস করলেন, আমাকে বিদ্যাসাগরের কাছে একদিন নিয়ে যাবে? আহা, দক্ষিণেশ্বরের কালীবাড়িতে থাকতে থাকতে বিদ্যে আর দয়ার কথা কত শুনেছি। তিনি বিদ্যার সাগর, দয়ারও সাগর। মহেন্দ্রগুপ্ত একদিন বিদ্যাসাগরকে বললেন, দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রী রামকৃষ্ণ আপনার সঙ্গে একদিন দেখা করতে চান, ভারী ইচ্ছে তার আপনার সঙ্গে আলাপ করার। বিদ্যাসাগর হেসে বললেন, তুমি তো জানোই মাস্টার, আমি নাস্তিক মানুষ। ঈশ্বর সত্যি আছে কি না সে বিষয়েও আমার গভীর সন্দেহ। সত্যি কথা বলতে ভগবানের ব্যাপারে আমার কোনো আগ্রহই নেই, সুতরাং সাধু সন্ন্যাসীদের কাছ থেকেও আমি দূরে থাকি। মাস্টার বিদ্যাসাগরের কথা শুনে নীরব রইলেন। ঈশ্বরচন্দ্র বুঝলেন তিনি মহেন্দ্রকে আঘাত করেছেন। জিজ্ঞেস করলেন, বলো তো মাস্টার, তিনি কীরকম পরমহংস? তিনি কি গেরুয়া পরা সন্ন্যাসী? মাস্টার এবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চোখে চোখ রেখে কিঞ্চিৎ দৃঢ়কণ্ঠে বললেন, আজ্ঞে না, তিনি এক অদ্ভুত পুরুষ। লাল পেরে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা চটি জুতো পরেন। রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভেতর বাস করেন। সেই ঘরে তক্তাপোষ পাতা আছে, তার উপর বিছানা মশারিও আছে। সেই বিছানায় তিনি শয়ন করেন। তিনি যে সন্ন্যাসী তার কোনো বাহ্যিক চিহ্ন নেই, তবে ঈশ্বর ছাড়া আর কিছু জানেন না। অহর্নিশি তারই চিন্তা করেন। বিদ্যাসাগর মহেন্দ্রনাথের কথায় হেসে ফেললেন, বললেন, বেশ বেশ, তাহলে নিয়ে এসো একদিন। মাস্টার তখন ঠাকুরের কাছে গিয়ে জানতে চান যে, ঠাকুর আপনি কবে যাবেন? বিদ্যাসাগর আপনার সঙ্গে দেখা করতে চান। ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজের মধ্যে ডুব দিলেন। তার চোখে মুখে ফুটে উঠল দৈব উদ্ভাস। শ্রী রামকৃষ্ণ মধুর কণ্ঠে বললেন, এই শনিবার, সেদিন শ্রাবণের কৃষ্ণা ষষ্ঠী, সাগর দর্শনের লগ্ন বিকেল 4টে। বিদ্যাসাগরের বয়স ঠিক 62। শ্রী রামকৃষ্ণ 16 বছরের ছোট, তিনি 46। বিদ্যাসাগরের প্রতি তার হৃদয়ে বড় শ্রদ্ধা আর ভালোবাসা। বিকেল ঠিক 4টে শ্রী রামকৃষ্ণের ঠিকে গাড়ি এসে দাঁড়ালো বিদ্যাসাগরের বাড়ির সামনে। ঠাকুর ভাবাবিষ্ট হয়ে আছেন। মহেন্দ্র বললেন, এবার নামতে হবে, আমরা এসে গেছি। ঠাকুর ধীরে ধীরে গাড়ি থেকে নামলেন। মাস্টার পথ দেখিয়ে বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছেন। উঠানে ফুল গাছ। ঠাকুর মুগ্ধ হয়ে বাড়িটি দেখছেন। কি সুন্দর বাড়ি, যেন শান্তির নীড়। সমস্ত বাড়িটি যেন ধ্যানের মন্দির। মনে হলো ঠাকুর শ্রী রামকৃষ্ণের। তিনি শুনেছেন ঈশ্বরচন্দ্র নাকি ঈশ্বরে বিশ্বাস করেন না। মৃদু হাসি ফুটে উঠল ঠাকুর শ্রী রামকৃষ্ণের মুখে। চলতে চলতে হঠাৎ তিনি দাঁড়িয়ে গেলেন। মহেন্দ্র জিজ্ঞাসা করলেন, কি হলো, থামলেন কেন? ঠাকুর নিজের জামার বোতামে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বালকের সারল্য তার মুখে। তিনি জিজ্ঞেস করলেন, মাস্টার, আমার জামার বোতামটা যে খোলা রয়েছে, এতে কোনো দোষ হবে না তো? শ্রী রামকৃষ্ণের গায়ে একটি লং ক্লথের জামা, পরনে লাল পেরে কাপড়, কাপড়ের কোচাটি কাঁধে ফেলা, পায়ে বার্নিশ করা চটি জুতো। মাস্টার বললেন, আপনি খোলা বোতাম নিয়ে ভাববেন না, আপনার বোতাম দেবার দরকার নেই, আপনার কিছুতেই দোষ হবে না। বালককে বোঝালে যেমন নিশ্চিন্ত হয়, শ্রী রামকৃষ্ণ পরমহংস তেমনই নিশ্চিন্ত হলেন। তিনি চলতে শুরু করলেন। মহেন্দ্রর পিছন পিছন
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িটি দোতলা, অধিকাংশ বাঙালি বাড়ির মতো নয়। এই বাড়িটি দেখলে ইংরেজের পছন্দ হবে, তবে বাড়তি বিলাসিতার চিহ্ন কোথাও নেই। বাড়িটি দেখলে মনে হয় বাড়িটি যার তিনি বিলাস বিরোধী। তার আত্মপ্রত্যয় ও সংযম এতই বেশি যে তিনি নিজেকে কোনোভাবেই জাহির করতে চান না। তিনি পছন্দ করেন নিবৃত্তি, উপভোগ করেন নির্জনতা। তিনি কাজের জীবন ও ব্যক্তিগত জীবনকে আলাদা করে রাখতে চান। তিনি একাকিত্ব প্রিয়। বিদ্যাসাগরের বাড়ির চারপাশে অনেকখানি খোলা জমি। জমিটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। বাড়ির পশ্চিম দিকে সদর দরজা, বেশ বড় গেটওয়ালা বাড়ি। পশ্চিম দিকের প্রাচীর আর বাড়ির মাঝখানে একটি ফুলের বাগান। ঠাকুর কিছুক্ষণ তাকিয়ে থাকেন সেই ফুলগুলির দিকে। বিদ্যাসাগর ফুল ভালোবাসেন। শ্রীরামকৃষ্ণ বুঝতে পারেন মানুষটির উপর যতই কঠিন হোক, ভেতরটা নরম। মাস্টার বলেন, এই সিঁড়ি দিয়ে উপরে আসুন। পশ্চিম দিকের নিচে একটি ঘর আছে, সেই ঘর থেকে উপরে যাওয়ার সিঁড়ি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রথম ধাপটিতে পা রাখলেন। মহেন্দ্র দেখলেন তার চোখ দুটি এক আশ্চর্য আলোয় ঝলমল করছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ জানেন কি হতে চলেছে। তার তৃতীয় নেত্র দেখতে পাচ্ছে ভবিষ্যৎ। দোতলায় থাকেন বিদ্যাসাগর। সিঁড়ি দিয়ে উঠে উত্তরে একটি কামরা, তার পূর্ব দিকে হলঘর। হলঘরের দক্ষিণ পূর্বে বিদ্যাসাগরের শোবার ঘর, তার দক্ষিণে আরও একটি কামরা। এই কামরাগুলি বহুমূল্য পুস্তকে পরিপূর্ণ। দেওয়ালের কাছে সারি সারি অনেকগুলি পুস্তক আধার, তাতে বাঁধানো বইগুলি কি সুন্দরভাবে সাজানো। একসঙ্গে এত বই! বালকের মতো অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এত জেনেও মানুষটি এককে জানেনি। এককে জানাই তো সব জানা, তাকে না জানলে আর বাকি সব জানাই তো বৃথা। তিনি এগিয়ে চলেন বিদ্যাসাগরের ঘরের দিকে। হলঘরটার পূর্ব দিকে একেবারে শেষে একটি টেবিল ও চেয়ার। বিদ্যাসাগর যখন কাজ করেন তখন ওখানে তিনি পশ্চিমাশ্য হয়ে বসেন। টেবিলের চারধারে চেয়ার। যারা কাজের সময়ে তার সঙ্গে দেখা করতে আসেন তারা সেই চেয়ারে বসেন। বিদ্যাসাগরের টেবিলে লেখাপড়ার অনেক সামগ্রী, কাগজ, কলম, দোয়াত, কালি, ব্লটিং পেপার, হিসাবপত্রের বাঁধানো খাতা, দু চারখানি বিদ্যাসাগর প্রণীত পাঠ্যপুস্তকও আছে। এই কাজের ঘরের ঠিক দক্ষিণে বিদ্যাসাগরের কাঠের চেয়ারটির ঠিক পাশেই বলা যায় বিছানা। কাজের শেষে তার বিশ্রাম ও নিদ্রার জায়গা। বিদ্যাসাগরের টেবিলে অন্যান্য জিনিসের মধ্যে ছড়ানো আছে অনেক চিঠিপত্র। চিঠিগুলোর দিকে এবার একটু দৃষ্টি দেওয়া যাক। কোনো বিধবা লিখেছেন, আমার অপগণ্ড শিশু অনাথ, দেখবার কেউ নেই, আপনাকে দেখতে হবে। এক গরিব ছাত্র লিখছে, আপনার স্কুলে ফ্রি ভর্তি হয়েছি, কিন্তু আমার বই কেনার ক্ষমতা নেই। একটি ইংরেজি চিঠি এসেছে বিলেত থেকে। নির্ভুল সুঠামো ইংরেজিতে পত্রদাতার বক্তব্য, আমি এই প্রবাসে বিপদগ্রস্ত, ঋণে আকণ্ঠ ডুবে আছি, উপবাসে কাটছে। আপনি দিনের বন্ধু, দয়ার সাগর, কিছু টাকা পাঠিয়ে বিপদ থেকে আমাকে রক্ষা করুন। করুণাময় বিদ্যাসাগরের হৃদয় কাঁদে সকলের জন্য। কাউকে তিনি না বলতে পারেন না। শ্রীরামকৃষ্ণের মনে একটি প্রশ্ন। প্রথম দেখা হওয়ার সময় বিদ্যাসাগর দক্ষিণমুখী হয়ে বসবে তো? সিঁড়ি দিয়ে উপরে উঠে এলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। উঠে এসেই প্রবেশ করলেন উত্তরের ঘরটিতে। ভক্তরাও এলো সঙ্গে। ঠাকুর দেখলেন বিদ্যাসাগর আজ দক্ষিণাস্য হয়েই বসে আছেন। ঠাকুর একবার শুধু বললেন, জয় মা। বিদ্যাসাগর কাজ করছেন না, তাই তিনি পশ্চিমাস্য নন। তিনি শ্রীরামকৃষ্ণের জন্য অপেক্ষা করছেন আর দক্ষিণাস্য হয়ে দু একটি বন্ধুর সঙ্গে কথা বলছেন। ঠাকুর প্রবেশ করতেই বিদ্যাসাগর দাঁড়িয়ে উঠে তাকে অভ্যর্থনা করলেন। ঠাকুর এক দৃষ্টে বিদ্যাসাগরের দিকে তাকিয়ে। তারা যেন পূর্ব পরিচিত। ঠাকুরের মুখে মধুর হাসি। বিদ্যাসাগর চুপ করে দাঁড়িয়ে, তার পরনে কাপড়, পায়ে চটি জুতো, গায়ে একটি হাত কাটা ফ্লানেলের ফতুয়া, মাথার চারপাশ কামানো। তিনি একটু হাসলেন, দাঁতগুলো উজ্জ্বল, সমস্তই বাঁধানো দাঁত। বিদ্যাসাগরের মাথাটি অস্বাভাবিক বড়, উন্নত ললাট। বিদ্যাসাগর বেশ বেটে, গলায় মোটা উপবীত, ফতুয়ার পাশ থেকে বেরিয়ে আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট। তিনি একইভাবে দাঁড়িয়ে আছেন আর ভাব সংবরণ করিবার জন্য মধ্যে মধ্যে বলছেন, জল খাবো।
দেখতে দেখতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা এসে দাঁড়ালেন। ঠাকুর ভাবাবিষ্ট হয়ে বেঞ্চে বসে পড়লেন, আর সঙ্গে সঙ্গে তার শরীরে জ্বালা ধরল। একটি 17-18 বছরের ছেলে সেই বেঞ্চিতে বসে আছে। বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্য প্রার্থনা করতে এসেছে ছেলেটি। ঠাকুর ভাবাবিষ্ট, ঋষির অন্তর্দৃষ্টি তার, ছেলের অন্তরের ভাব তিনি বুঝে ফেলেছেন, তাই তার শরীরে জ্বালা। ঠাকুর ছেলেটির কাছ থেকে দূরে সরে গেলেন, বললেন, মা, এ ছেলের বড় লোভ, সংসার ছাড়া কিছু বোঝে না। মাগো, তোমার অবিদ্যার সংসারে অবিদ্যার ছেলে। যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয়, শুধু চায় অর্থকরী বিদ্যা, ঠাকুর তাকেই বলছেন অবিদ্যার সংসারে এই অবিদ্যার ছেলে। বিদ্যাসাগর ধাক্কা খেলেন। এক ধাক্কাতেই চির ধরল তার প্রত্যয়। তিনি নিজেও তো ব্রহ্মবিদ্যার কথা ভাবেন না কখনো। বিদ্যাসাগর ব্যস্ত হয়ে একজনকে জল আনতে বললেন। তারপর মহেন্দ্রকে জিজ্ঞেস করলেন, মাস্টার, কিছু খাবার আনালে ইনি খাবেন কি? মহেন্দ্র বললেন, আজ্ঞে, আনুন না। বিদ্যাসাগর নিজেই ভিতরে গিয়ে কতগুলি মিঠাই আনলেন। বললেন, এগুলো বর্ধমান থেকে এসেছে। ঠাকুর কিছু খেলেন, হাজরা ভবনাথরাও কিছু পেলেন। বিদ্যাসাগর মহেন্দ্রের দিকে তাকিয়ে বললেন, তুমি তো ঘরের ছেলে। ঠাকুর মিষ্টিমুখ করছেন আর বালকের মতো হাসছেন। দেখতে দেখতে এক ঘর লোক হয়ে গেল, কেউ বসে, কেউ দাঁড়িয়ে। ঠাকুর এতক্ষণ বিশেষ কথা বলেননি। এবার এক ঘর লোকের সামনে বিদ্যাসাগরের দিকে তাকিয়ে বললেন, আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল, বিল, হ্রদ, নদী দেখেছি, এইবার সাগর দেখছি। ঠাকুরের এই প্রাণ খোলা বুদ্ধিদীপ্ত রসিকতায় সবাই হাসতে আরম্ভ করলেন। বিদ্যাসাগর কম যান না। তিনি সহাস্যে বললেন, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যার সাগর নও, বিদ্যার সাগর। তুমি ক্ষীর সমুদ্র। ঘরের সকলে হেসে উঠলেন। বিদ্যাসাগর দেখলেন ঠাকুরের সঙ্গে কথায় পারবেন না, শুধু বললেন, ক্ষীর সমুদ্র, তা বলতে পারেন বটে। বিদ্যাসাগর চুপ। কথা বলছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। বিদ্যাসাগর শুনছেন, মাঝে মধ্যে প্রশ্ন করছেন আগ্রহী ছাত্রের মতো। ঠাকুর একেবারেই লেখাপড়া জানেন না, নিজের নামটিও সই করতে পারেন না। তবুও ঠাকুর বলছেন আর শুনছেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের মনে হচ্ছে বেদান্ত উচ্চারিত হচ্ছে ঠাকুরের কণ্ঠে। অথচ কি সহজ সরল শ্রীরামকৃষ্ণের মুখের এই ভাষা। ঠাকুর বললেন, তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, সত্যগুণ থেকে দয়া হয়। দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু এ রজগুণ সত্যের রজগুণ, এতে দোষ নেই। সুখ দেবাদি লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন ঈশ্বর বিষয় শিক্ষা দেবার জন্য। তুমি বিদ্যাদান, অন্নদান করছো, এও ভালো। নিষ্কাম করতে পারলেই এতেই ভগবান লাভ হয়। কেউ কেউ করে নামের জন্য, কেউ কেউ করে পুণ্যের জন্য। তাদের কর্ম নিষ্কাম নয়। আর সিদ্ধ তো তুমি আছোই। বিদ্যাসাগর ঠাকুর শ্রী রামকৃষ্ণের শেষ কথাটির অর্থ ঠিক ঠাউর করতে পারলেন না। জিজ্ঞাসা করলেন, আমি সিদ্ধ কেমন করে? ঠাকুর ভারী মিঠে করে উত্তর দিলেন, আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তা তুমি তো খুব নরম, তোমার অত দয়া। সকলে হেসে উঠলেন। বিদ্যাসাগর রসিক মানুষ, মুহূর্তে বললেন, কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয়। আবার সকলের হাসি। এবার ঠাকুর কি বলবেন? ঠাকুর বললেন, তুমি তা নও, শুধু পণ্ডিতগুলো দরকচা পাড়া। তুমি শুধু পণ্ডিত নও, তুমি বিদ্যার সমুদ্র। শুধু পণ্ডিতগুলোর না এদিক না ওদিক। শকুনি খুব উঁচুতে ওঠে, কিন্তু নজর ভাগাড়ে। যারা শুধু পণ্ডিত, শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি। শকুনের মতো পচা মরা খুঁজছে। আসক্তি অবিদ্যার সংসারে। দয়া, ভক্তি, বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য। বিদ্যাসাগর নীরব। তিনি একই দৃষ্টে তাকিয়ে আছেন এক আনন্দময় পুরুষের দিকে। পান করছেন তার কথামৃত। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রী রামকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।